বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের যে বিষয়টার উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে জাবেদার অনুশীলনী বা সমস্যা 20। এটা সমস্যা 20 পরেশচন্দ্র মণ্ডলের বইয়ের। জনাব আয়েশা আক্তার 2016 সালের 1 আগস্ট তারিখে আয়েশা অ্যান্ড সন্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আরম্ভ করতে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতে তিনি প্রাইজ বন্ড ভাঙিয়ে 20,000 টাকা, বন্ধু মুন্নির শেয়ার 50,000 টাকায় বিক্রি করে 40,000 টাকা এবং পণ্যদ্রব্য 20,000 টাকা সহ ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এখানে জনাব আয়েশা আক্তার 2016 সালের 1 আগস্ট তারিখে ব্যবসা শুরু করছে। কি করছে? নিজের যে প্রাইজ বন্ড ভাঙে 20,000 টাকা, বন্ধু মুন্নির শেয়ার 50,000 টাকা বিক্রি করে 40,000 টাকা, অর্থাৎ বন্ধু মুন্নির কাছ থেকে ঋণ নিছে 40,000 টাকা এবং পণ্যদ্রব্য 20,000 টাকা সহ ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। তাহলে আমরা এই প্রথম যে বিষয়টা, জনাব আয়েশা আক্তারের 1 তারিখের যে লেনদেনটা, এর জাবেদাটা আমরা এভাবে করতে পারি। আগস্ট 1 সে কি কি নিয়ে আসছে? নগদ নিয়ে আসছে হচ্ছে জায়গায় নিজের হচ্ছে 20,000 টাকা, আর মুন্নির কাছ থেকে আনছে 40,000 টাকা, মোট 60,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি নগদান হিসাব আর হচ্ছে আর কিছু পণ্যদ্রব্য আছে, পণ্যদ্রব্যের কোনো হিসাব নেই, এটা হচ্ছে ক্রয় হিসাব। তুমি লিখতে পারো ক্রয় হিসাব। এই দুটো সম্পত্তি আছে, এর অপোজিটে লিখতে পারি আমরা ঋণ হিসাব, হচ্ছে মূলধন হিসাব। আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে আমাদের নগদ আনিছে হচ্ছে নিজে প্রাইস ব্যান্ড ভাঙিয়ে আনিছে 20,000 টাকা, আর বন্ধুর কাছ থেকে নিচ্ছে হচ্ছে 40,000 টাকা। মোট নগদে আমরা লিখব 60,000 টাকা, আর পণ্যদ্রব্য নিয়ে আসছে হচ্ছে 20,000 টাকা। পণ্যদ্রব্য 20,000 টাকা। এই মোট 60 আর 20 হচ্ছে 80,000 টাকা। এর মধ্যে ঋণ কত আছে সেটা আগে লিখতে হবে। ঋণে হচ্ছে জায়গায় যে মুন্নির শেয়ার 50,000 টাকা বিক্রি করে যে 40,000 টাকা আনলো, সেটা হচ্ছে ঋণ হিসাবে যাবে 40,000 টাকা। এখানে 60 আর 20 হচ্ছে 80,000 থেকে 40,000 চলে গেলে, অর্থাৎ আমি আমার নিজের মূলধন এই জনাব আয়েশা আক্তারের মূলধন হচ্ছে 40,000 টাকা। তুমি ব্যাখ্যা লিখতে পারো যে নগদ টাকা, পণ্যদ্রব্য ও মুন্নির কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, এরপরে এটা 1 তারিখের লেনদেন, এই ব্যাখ্যাটা এইভাবে লিখলাম। এরপরে তুমি 2 তারিখে যেটা লিখতে পারো, 2 তারিখে কি আছে? মনির নিকট 2% বাট্টায় পণ্য বিক্রয় 50,000 টাকা। মনির নিকট 2% বাট্টায় পণ্য বিক্রয় 50,000 টাকা। তা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা সাধারণত অন্তর্ভুক্ত, একে বলা হয় কারবারি বাট্টা, এবং কারবারি বাট্টা সাধারণত হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তা আমরা আগস্টের 1 তারিখে, এটাও আগস্টের 1 তারিখের একটা লেনদেন, আগস্টের 1 তারিখের লেনদেন, সেটা হবে যে মনির নিকট 2% বাট্টায় পণ্য বিক্রয় 50,000 টাকা। এখানে আমাদের যে বিবেচ্য বিষয় যে মনির নিকট বিক্রয় এবং নগদ কথা উল্লেখ করেনি, তারা ধরে নিতে হবে যেটা ধারে বিক্রয়। ধারে বিক্রয় হলে আমাদের মনি আমার কাছে মুখ্য বিষয় না, যদি ধারে বিক্রয় করি সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে তুমি লিখে দিতে পারো যে মনির
প্রাপ্য হিসাব ব্র্যাকেটে মনির আর বিক্রয় হিসাব আচ্ছা, আমরা টাকাটা বের করব কি করে, যে 50,000 টাকা 50,000 টাকা 2%-এ দুটো শূন্য কেটে দিয়ে 2 দিয়ে গুণ করে দিলে হয়, তাহলে দুটো শূন্য কেটে দিলে থাকে হচ্ছে 500 টাকা, 500টার ডবল 1,000 টাকা। তাহলে আমরা এখানে পণ্য পণ্য বিক্রয় করছে 49,000 টাকা। 50,000 টাকাতে 1,000 টাকা মাইনাস, 2% বাট্টায় 1,000 টাকা মাইনাস, অর্থাৎ আমাদের এখানে যাবে যেটা হলো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট 49,000 টাকা। ওই 1,000 টাকা হিসাবের থেকেই বাদ দিয়ে দেওয়া হলো, কারবারি বাট্টা হিসাবের আওতায় আনা হয় না। এরপরে আছে কি, এরপরে যে লেনদেনটা আছে সেটা হচ্ছে শাকিলার নিকট, একটু মুছে ফেললাম, এটা হচ্ছে শাকিলার নিকট হতে 5% বাট্টায় পণ্য ক্রয় করা হলো। এখানেও 5% বাট্টায় পণ্য ক্রয় করা হলো। আমি আগেও বলছি যে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা অন্তর্ভুক্ত থাকে তাকে বলা হয় কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এই বাট্টা হিসাব করার সময় এই বাট্টা বাদ দিয়ে দিতে হয়। যেহেতু শাকিলার নিকট হতে পণ্য ক্রয় করেছি, নগদ কথার কোনো উল্লেখ করা নাই, সেহেতু ধরে নিতে হবে যে এটা আমরা ধারে ক্রয় করছি। তাহলে আমার ধারে ক্রয়ের যে জাবেদা আগস্টের, এটা হচ্ছে তারিখ হচ্ছে 3 আগস্টের তারিখ হচ্ছে 3 তারিখ হলে তারিখ হচ্ছে 3। এখন এটা আমরা লিখতে পারি ক্রয় হিসাব আর হচ্ছে যাকে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব ব্র্যাকেটে তুমি লিখতে পারো শাকিলা। মেন প্রদেয় হিসাব। এখন টাকাটা আমরা কত লিখবো, 40,000 টাকার 5% বাট্টা। 10% বাট্টায় একটা শূন্য কেটে দিলে হয়, 10% বাট্টা কাটলে 4,000 টাকা হয়, তার অর্ধেক হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ এই 40,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 38,000 টাকা। এই 38,000 টাকারই পণ্য আমরা ক্রয় করছি। তাহলে আমি লিখতে পারবো 38,000 টাকা। ব্যাখ্যা লেখার সময় তুমি লিখতে পারো যে শাকিলার নিকট থেকে 5% বাট্টায় পণ্য ক্রয় 38,000 টাকা। এরপরের যে লেনদেনটা আছে আগস্টের 5 তারিখ, মনির নিকট থেকে পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে 48,000 টাকার একটি বাহকের চেক পাওয়া গেল। বাহক চেক, হুকুম চেক এর এক একটা নিয়ম আছে। বাহক চেক মানে যে বহন করে নিয়ে যাবে তাকেই টাকা প্রদান করতে বাধ্য থাকবে। এখন বলছে কি, মনির কাছ থেকে যে আমরা পণ্য ক্রয় করেছিলাম একটু আগের যে লেনদেনটায়, সেটা ছিল 2% বাট্টায় 50,000 টাকা। 2% বাট্টায় ছিল 1,000 টাকা বাদ 49,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম। এখন সেই মনির পাওনা টাকার 48,000 একটি বাহকের চেক পাওয়া গেল। এখন এই টাকাটা আমরা পাইছি হচ্ছে 48,000 টাকা। 49,000 টাকার বদলে পাইছি হচ্ছে 48,000 টাকা। অর্থাৎ এখানে যেটাকে বলা হয় নগদ বাট্টা, সেটা হচ্ছে 1,000 টাকা। 49,000 টাকা পেতাম, কিন্তু সে 48,000 টাকায় পূর্ণ নিষ্পত্তি মানে আর ভবিষ্যতে আসে টাকা দিবে না। তাহলে আমরা এর জন্য যদি জাবেদা করি, এটা হচ্ছে কয় তারিখ, 5 তারিখে। 5 তারিখে কি আছে, যে মনির নিকট পাওনার টাকার পূর্ণ নিষ্পত্তি 48,000 টাকার একটি বাহকের চেক পাওয়া গেল। সাধারণত চেক পাওয়া গেলে সেটাকে বলা হয়, সেটাকে নগদের সামিল ধরে নেওয়া হয়। হ্যাঁ, চেকটা যদি আমি ব্যাংকে জমা না দিই ততক্ষণ পর্যন্ত আমাদের নগদ ক্যাশ বাক্সে থাকবে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এখন বর্তমানে কিছু লেখক মনে করে যে চেক পেয়ে ঘরে বসায় রেখে তো কোনো লাভ নেই, ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়। এখন তুমি যেটা লিখবা সেটাই কারেক্ট, নগদে লিখলেও কারেক্ট, ব্যাংকে লিখলেও কারেক্ট। যেহেতু চেকটা আমরা ব্যাংকে জমা দিছি কিনা সে সম্বন্ধে কিছু লেখা নেই, তো তোমরা উভয়টাই লিখতে পারো, নগদও লিখতে পারো, ব্যাংকও লিখতে পারো। টাকাটা কার কাছ থেকে পাচ্ছি, প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকাটা পাচ্ছি। প্রাপ্য হিসাব মনির। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি নগদান, আমি দুটোই লিখে দিলাম, নগদান পাবলিক ব্যাংক, যে যেটা পছন্দ করো সেটা লিখলে কারেক্ট। ব্যাংক ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব
প্রাপ্য হিসাব, এটা হচ্ছে যে ছিল মনির, সরি এখানে একটু কারেকশন আছে, আমি আর একটু ক্লিয়ার করে দেই। নগদান হিসাব বা ব্যাংক হিসাব, এটা হিসাব লিখলাম, আর বাট্টা হিসাব লিখতে হবে, আর প্রাপ্য হিসাব লিখতে হবে। এই বারটা হিসাবভুক্ত হবে, অর্থাৎ এর কাছে এই প্রাপ্য হিসাবের কাছে পাইতাম আমরা ৪৯,০০০ টাকা, কিন্তু এখন পূর্ণ নিষ্পত্তিতে সে আমাদের দিচ্ছে হচ্ছে ৪৮,০০০ টাকা, মানে ভবিষ্যতে আর দিবেও না। তাহলে ৪৯,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি ৪৮,০০০ টাকা, তাহলে যে এই ১,০০০ টাকা আমাদের বার্তাগুলো হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি নগদান অবলিক ব্যাংক হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ওই মনির। তুমি এখানে তাও যদি লিখে দাও ভালো হয়, কার কাছ থেকে পাইছো? এই মনির, প্রাপ্য হিসাব মনির, এই তোমার মনির টাকা পরিশোধ, মনির কাছে আর আমরা ভবিষ্যতে টাকা চাইতে পারবো না। ৪৮,০০০ টাকা দিয়ে সে ৪৯,০০০ টাকা পরিশোধ করে নিয়ে চলে গেছে। নেক্সট, এবার হচ্ছে যে শাকিলের কাছে যে পণ্য, শাকিলের কাছ থেকে যে আমরা পণ্য ক্রয় করেছিলাম, একটু আগে ক্রয় করেছিলাম যে ৩৮,০০০ টাকা পণ্য ক্রয় করেছিলাম, এবার ৮ তারিখে বলছে শাকিলার নিকট দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৩০,০০০ টাকা নগদ ও ৭,৫০০ টাকা চেক প্রদান করা হলো। দুটো জিনিস আমরা প্রদান করছি এখানে শাকিলাকে। ওর শাকিলা আমাদের কাছে পেতো কত টাকা? ৩৮,০০০ টাকা। এই ৩৮,০০০ টাকা পেতো, এই ৩৮,০০০ টাকা আমরা কিভাবে পরিশোধ করছি? যে নগদে পরিশোধ করছি আমরা ৩০,০০০ টাকা, আর চেকে পরিশোধ করছি আমরা ৭,৫০০। তাহলে ৩০ আর ৩৭,৫০০ টাকা দিচ্ছি। এখানেও আমাদের ৫০০ টাকার, যেহেতু এটা পূর্ণ নিষ্পত্তি, তার মানে ও ৫০০ টাকা আমাদের আর প্রদান করা লাগবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি আগস্টের ৮ তারিখ, এটা হচ্ছে ৮ তারিখ, সরি ৮ তারিখ, এই শাকিরের কাছ থেকে যে আমরা টাকাটার যে বিষয়টা নগদ হচ্ছে আমরা পরিশোধ করছি, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদ হিসাব ব্র্যাকেটে শাকিলা এর টাকা পরিশোধ করে দিচ্ছি আমরা ৩৮,০০০ টাকায় পরিশোধ করে দিচ্ছি, কিন্তু ৩৮,০০০ টাকা নগদ আমরা দিচ্ছি না। দিচ্ছি কি? নগদে দিচ্ছি আমরা, নগদান টাকা দিচ্ছি হচ্ছে ৩০,০০০, নগদান টাকা দিচ্ছি ৩০,০০০, আর আমাদের এখানে বাট্টা হচ্ছে, সরি আরেকটা জিনিস আছে, চেকে যে টাকাটা দিচ্ছি সেটা তো ব্যাংকের থেকে চলে যাবে, তার মানে সেটা ব্যাংক হিসাব, এই টাকাটা দিচ্ছি সেটা হচ্ছে ৩,০০০, ওই ৭,৫০০, দেখো ৩০ আর ৭ ৩৭,৫০০ হয়েছে, কিন্তু সে পাতো আমাদের কাছে ৩৮,০০০, কিন্তু ভবিষ্যতে আর টাকা দেওয়া লাগবে না, কারণ এখানে লেখা আছে পূর্ণ নিষ্পত্তি। তাহলে বাকি যে টাকাটা সেটা আমরা বাট্টা হিসাব নামে হিসাবভুক্ত করব। বাট্টা হিসাব মানে এই ছাড়টা আমরা টাকা পরিশোধ করার সময় এই ছাড়টা আমরা পালাম, তার মানে ৫০০ টাকা এখানে বাট্টা। তাহলে লিখতে হবে, ব্যাখ্যা যদি লিখি আমরা, শাকিলার কাছ থেকে ওই পুরো যে লেখাটা আছে, শাকিলার দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৩৭,৫০০ টাকা নগদ চেক প্রদান করা হলো এবং ৫০০ টাকা বার্তা পাওয়া গেল। এই কথা লিখলে তোমার ক্লিয়ার হবে। তারপরে বলছে কি, বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো ৮,০০০ টাকা এবং এর উপর ১৫% ভ্যাট পরিশোধ করা হলো। আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে শুধু পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, শুধু সেই ভ্যাটটাই আমাদের হিসাবভুক্ত করতে হয়, অন্য ভ্যাটগুলো ওই তার মূল্যের সাথে যোগ করে দিতে হয়। যেমন এখানে বলছে কি, বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো ৮,০০০ টাকা এবং এর উপরে ১৫% ভ্যাটও পরিশোধ করা হলো। তাহলে ৮,০০০ টাকার ১৫%, ১০% হলো ৮০০ টাকা হয়, আর 15% হলো ১২০০ টাকা। তাহলে এই ৮,০০০ সাথে আরো ১২০০ টাকা, অর্থাৎ ৯,২০০ টাকা আমরা বিজ্ঞাপন খরচ পরিশোধ করলাম। তাহলে এর জন্য যাবে যে আমরা বলতে পারি বিজ্ঞাপন খরচ বা বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, আর যেহেতু কোনভাবে পরিশোধ করছি কোনো কিছু বলা নেই, তাহলে আমরা নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে গেছে ধরে নিলাম। বিজ্ঞাপন হিসাব ডেবিট ৯,২০০ টাকা, আর নগদান হিসাব ক্রেডিট ওই ৯,২০০ টাকায় লিখতে হবে। এরপর বলছে কি, ১২ তারিখ ব্যাংকে জমা দেওয়ার পথে ছিনতাই হলো ৫,০০০ টাকা।
মানে ব্যাংকে জমা দেওয়ার পথে ছিনতাই যদি হয়ে থাকে, আমি তো ব্যাংকে তো জমা হয়নি, তাহলে টাকাটা তো ব্যাংকেতে যায় নাই, নগদ টাকাতে টাকাটা চলে গেছে। তা এটা তুমি লিখতে পারো বিবিধ ক্ষতি হিসাব, ব্র্যাকেটের চিন্তায় একটু লিখে দিতে পারো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে যে ব্যাংকে জমা দেওয়ার পথে চিন্তা হলো 5,000 টাকা এভাবে লিখে দিতে পারো। এবার 15 তারিখ বলছে প্রতিরক্ষা সঞ্চয়পত্র ভাঙানো হলো 10,000 টাকা। যে কোনো সঞ্চয়পত্র একটা বিনিয়োগ, এই বিনিয়োগ ভাঙালে যখন আমরা বিনিয়োগ করি তখন তা জাবেদা লিখি বিনিয়োগ হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, যেভাবে ওকে একটা কিছু লিখি। বিনিয়োগ করলে বিনিয়োগ ডেবিট হয়। এখন যদি বিনিয়োগ ভাঙায় ফেলি, অর্থাৎ বিনিয়োগটারে এখন আমরা আর রাখতেছি না, তখন বিনিয়োগ অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। এবং এই টাকাটা বিনিয়োগ ভাঙানোর প্রতিরক্ষা সঞ্চয়পত্র ভাঙানো হলো, এই টাকাটা ভাঙায় আমাকে নগদ টাকাও দিতে পারে, আমার ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে। যেহেতু কিছু লেখা নেই সেহেতু আমরা ধরে নেব আমাদের নগদ টাকায় দিয়ে দিছে। তাহলে এর জাবেদা এন্ট্রিটা হবে নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগ ব্র্যাকেটের সঞ্চয়পত্র ক্রেডিট। কি বলছি, বিনিয়োগ ভাঙানো হলে, বিনিয়োগ যদি করা হয় তখন সম্পত্তি বাড়ে, আর বিনিয়োগ ভাঙানো হলে সম্পত্তি কমে যায়। তাহলে বিনিয়োগ ভাঙালে তা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগ ব্র্যাকেটের সঞ্চয়পত্র ক্রেডিট লিখে তুমি এন্ট্রিটা শেষ করবা। অফিসের ক্যাশ বাক্সে 2টি 500 টাকার নোট হারিয়ে গেল। এখন এভাবে অফিসের ক্যাশ বাক্স থেকে যে হারিয়ে গেছে দুটো 500 টাকার নোট, দুটো 500 টাকার নোটে হয় 1,000 টাকা, এটাও একটা বিবিধ ক্ষতি। তা আমরা এটা লিখতে পারি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে বলছে কি 5% নোটের স্বীকৃতি পাওয়া গেল 5,000 টাকা। নোটের স্বীকৃতি পাওয়া গেল, মানে নোট প্রাপ্য হিসাব আর নোটের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাপ্য হিসাব মানে এই টাকাটা অনেকদিন পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে, তার কোনো লিমিটেশন নেই, কবে দিবে তার কোনো লিমিটেশন সাধারণত থাকে না। কিন্তু প্রাপ্য নোট, নোট পাইলে দেখা গেল এটার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম টাইম দেওয়া থাকে। এই নির্দিষ্ট টাইমের মধ্যে তাকে সেই নোটের অর্থ পরিশোধ করতে হয়। এই জন্য অনেক সময় আবার এই নোটটার আর একটা সুবিধা হচ্ছে নোট ব্যাংকে নিয়ে যায়, প্রাপ্য নোটটা ব্যাংকে নিয়ে ভাঙায় নগদ টাকায় রূপান্তর করা যায়, ব্যাংক কিছু বাট্টা কেটে রাখে। এখানে বলছে কি 5% নোটের স্বীকৃতি পাওয়া গেল। তা নোট কে আমাকে দেবে? আমি যার কাছে পণ্য বিক্রি করছি, অর্থাৎ প্রাপ্য হিসাবে আমাকে নোটটা দিবে। এজন্য এর জাবেদা এন্ট্রিটা আমরা করতে পারি প্রাপ্য নোট, প্রাপ্য নোট হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টোটাল ওই 5% নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। 5% হলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরিশোধ বা হয়ে যায়, তাহলে এই 5%-এ খুব বেশি আকাশ পাতাল কোনো ডিফারেন্স হবে না। অর্থাৎ তোমাকে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেলে জাবেদা এন্ট্রিটা করতে হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপর বলছে কি তোমার এরপরে যে তারিখটা আছে সেটা হলো 24 তারিখ। ইতিপূর্বে অনাদায়ী পাওনা টাকার বিপক্ষে আদায় হলো 10,000 টাকা। অনাদায়ী পাওনা বিপক্ষে আদায়, ইতিপূর্বে অনাদায়ী পাওনা টাকার বিপক্ষে আদায় হলো 10,000 টাকা। অর্থাৎ এমন একটা, এই অনাদায়ী পাওনা ব্যাপারটা হচ্ছে যে টাকাটা আর পাওয়া যাবে না বলে আমরা ধরে নিয়েছিলাম, সেই টাকাটা আমার নতুন করে পাওয়া গেল। তা পাওয়া গেলে এর সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্য হিসাবের, অনাদায়ী পাওনার সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্য হিসাবের। এখন আমি কি করতে পারি এখানে, যে এই যে টাকাটা আমরা হঠাৎ করে পেলাম, এর জাবেদা একটু ভিন্ন ধর্মী, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। যেহেতু টাকাটা পাওয়া গেছে, তাহলে তুমি লিখতে পারো নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট। তারপর বলছে অফিসের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। অফিসের প্রয়োজনে যদি আসবাবপত্র ক্রয় করি, এটা তারিখ হচ্ছে তোমার 29। অফিসের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করছি মানে আমার ব্যবসার সম্পত্তি হিসাবে এটাকে থাকবে। আবার যদি এই আসবাবপত্র আমি আবার বিক্রি করে দেবো, যদি ফার্নিচারের দোকান হয় আমার, তাহলে তো আমি আবার বিক্রি করব, সেক্ষেত্রে এটা পণ্য ক্রয়, পণ্যের সাথে পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আমরা। কিন্তু যেহেতু অফিসের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করছি, সেহেতু এটা একটা সম্পত্তি, তাই তুমি লিখতে পারো সম্পত্তি ব্যবসায় বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়, এই পরের এন্ট্রিতে আছে বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়। এখন
আমরা যে পণ্যটা আবার বিক্রি করে দেব, এটা আমার একটা পণ্য, এটা আমার স্থায়ী সম্পত্তি না। তাহলে এই পরের 30 তারিখের যে লেনদেনটা আছে বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়, তুমি এটা লিখতে পারো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ এই এই পণ্যটা আবার বিক্রি করে দেবো, অর্থাৎ এটা একটা পণ্যের মতো, এটা কোনো স্থায়ী সম্পত্তি নাই। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা কিছুটা আত্মস্থ করতে পেরেছো। আর এটা হচ্ছে পরেশচন্দ্র মণ্ডলের 305 পৃষ্ঠার সমস্যা 20 নম্বর অঙ্ক। আশা করি সবাই মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখবা। আবার যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে স্মরণ করলে আমি এর সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।